অরিন বেগম বলে ওঠে, অনেক হাসি ঠাট্টা হয়েছে, এখন সবাই গিয়ে ব্যাগ গুছাও, কালকে কিন্তু ভোর ভোর বেরোতে হবে। অরিন বেগমের কথা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। আর মেহসান বলে ওঠে, কেন মা, আমরা কি কোথাও যাচ্ছি? ওই সময় তার দাদি সেখানে উপস্থিত হয় আর বলে ওঠে, আসলে দাদুভাই, আমরা তোমার দাদু বাড়ি যাচ্ছি। মেহতাব দাদুভাই আর তার বন্ধুরা তো চললেই যাইব, আর মিথিলা, শাম্মী, সিমরান আর সৌম ওগো পরিবারও চলে গেছে। ওরা তো যাইবো গা, আবার কবে আসে না আসে, তাই সবাই একলগে তোমার দাদুর পৈতৃক ভিটায় ঘুরতে যাবো। কি বলো দাদুভাই আর দিদুমণিরা? মার্জা বেগমের কথা শুনে সবাই খুব খুশি হয় আর সম্মতি জানায়। তারপর সবাই নিজেদের রুম গুছগাছ করতে চলে যায়। শুধু টিনা থেকে যায়। সে মার্জা বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমিও কি যাব নানুমণি? টিনার কথায় মার্জা বেগম বলে ওঠে, তরে কি আলাদা কইরা নিমন্ত্রণ পাঠানো লাগবো? থ্যাংক ইউ নানুমণি, ইউ আর বেস্ট। এই বলে মার্জা বেগমকে জড়িয়ে ধরে। হয়েছে, আর ঢং করন লাগতো না, গিয়া ব্যাগ গুছাও। আর তোমার ভাবিগো কিছু লাগে কিনা দেহ, যাও। এই বলে মার্জা বেগম চলে যায়। আর টিনা শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, এখন দেখবো না, শুধু দেখবো যে এই টিনা কি কি করতে পারে। এই বলে সে নিজের রুমে চলে যায়। সবাই নিজেদের ব্যাগপত্র গুছিয়ে প্ল্যান করছে ওখানে গিয়ে কি কি করবে। সবাই গোল বৈঠক করে বসেছে। সবাই উপস্থিত, শুধু বড়রা ছাড়া। শোনো ভাইয়েরা আর বোনেরা, আমরা চাইতেছি মজা আনন্দ করতে, তাই কিছু রুলস ফলো করতে হইব। যেমন বলা যায়, কেউ তার পার্সোনাল ইস্যু সেখানে আনতে পারবো না। বিজনেস বা ফোন নিয়ে পড়ে থাকা এইসব চলবে না। ওখানে আমরা প্রকৃতি এনজয় করব। সো কেউ ফোন নিয়ে যেতে পারবো না। যদি জরুরি কল দেওয়ার থাকে তাহলে অরিন আন্টির কাছ থেকে ফোন নিয়ে কল দিবা। সবাই একমত? এই বলে সৌরভ উপরে এক হাত জাগায়। সবাই কিছুক্ষণ নীরবতা পালন করে। তারপর সবাই সৌরভের কথায় সহমত পোষণ করে। রূপ বলে ওঠে, ভাই আবার এটা কইস না যে হাঁটতে পারুম না, বা বজ্র পদার্থ বাড়িতে রেখে আসুন। রৌফের কথা শুনে সিয়াম হেসে বলে ওঠে, এখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ। তোর মুখ থেকে যে কথা বাইরেতেছে তা বজ্র পদার্থ থেকে কম না। সিয়ামের কথা শুনে সৌমিক সাবধান করে বলে, মেঘ আর রহনা ভাবি আইতাছে, তাদের সামনে অন্তত নিজের মান সম্মান রাখো। সৌমের কথা শুনে মেহতাব আর আহতাব সামনে তাকায়। মেঘ আর অহনা সবার জন্য চা আর কফি নিয়ে এসেছে। সবাইকে দেয়া শেষ করে তারা মিথিলার পাশে বসে পড়ে। মিথিলা তা দেখে বলে ওঠে, আরে ভাবিরা, এত লজ্জার কি আছে? হাজবেন্ডের পাশে বসতে কি আর পারমিশন লাগে? মিথিলার কথায় অহনা আর মেঘ কিছুটা ভড়কে যায়। মেঘ মনে মনে বলে, আমি আবার কখন লজ্জা পেলাম? তাই নাকি? এই বলে সামনে তাদের দুজনকে নিয়ে মেহতাবের পাশে মেঘকে আর আহতাবের পাশে অহনাকে বসিয়ে দেয়। আর মেঘকে পাশে বসাতে গিয়ে মজা করে কোলেই বসিয়ে দেয়। তা দেখে ঠাট্টা করে তৌব বলে ওঠে, মিথিলার এক কথা আমি একভাবে আপডেট ছয় সোজা কোলে। তৌফের কথায় কেউ হাসি থামাতে না পেরে হেসে দেয়। অহনা, আহতাব আর মেহতাবও হেসে দেয়। এবার মেঘ ভীষণ লজ্জা পায় আর মেহতাবের কোল থেকে নেমে পাশে বসে পড়ে। মেঘকে লজ্জার হাত থেকে বাঁচাতে মেহতাব সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, এত লজ্জার কি আছে, আমরা দুজন বিবাহিত। মেহতাবের কথা শুনে সবাই মুখ দিয়ে শীষ বাজাতে শুরু করে আর কেউ তো হাততালি দেওয়া শুরু করে। এতে মেঘ আগের থেকে 3 গুণ বেশি লজ্জা পেয়ে যায়। মেঘ মেহতাবের দিকে তাকায় তার রিয়াকশন দেখতে। মেহতাবের কিছুই হয়নি, এমন ভাব নিয়ে ফোনে বিজি হয়ে আছে। মেঘ আর কিছু বলে না। সবাই অনেক প্ল্যান করে। তারপর যে যার রুমে চলে যায়। মেঘ রুমে ঢুকতেই অনেকগুলো প্যাকেট দেখতে পায়। এগুলো কিসের প্যাকেট সে বুঝতে পারে না, তাই সে একটি প্যাকেট হাতে নিয়ে দেখার চেষ্টা করে এগুলো কি। তখনই সে দেখতে পায় এতে স্পষ্টভাবে তার নাম লেখা আছে। সে কৌতূহল বশত প্যাকেটটি খুলে দেখে, সেখানে একটি লাল রঙের শাড়ি। এমন করে মেঘ প্রতিটি প্যাকেট খুলে দেখে। প্রতিটি প্যাকেটে ভিন্ন ভিন্ন রঙের 10টি শাড়ি। সে বুঝতে পারে এগুলো মেহতাবের কাজ, সেই হয়তো তার জন্য কিনেছে। তাই সে মেহতাবকে খুঁজতে যাবার জন্য বেরোতে যাবে, তখনই কারো বুকের সাথে তার পিঠ ধাক্কা খায়। সে পেছনে তাকিয়ে দেখতে পায় মেহতাব দাঁড়িয়ে আছে। সে মেহতাবকে উদ্দেশ্য করে বলে ওঠে, এগুলো কি? তোমার চোখে প্রবলেম হলো নাকি, দেখতে পাচ্ছ না? আপনি ভনিতা না করে আগে বলুন এগুলো এখানে কি করছে? আমি কি করে জানবো, আমিও তো রীতিমতো অবাক।
আপনাকে এতগুলো শাড়ি কে কিনতে বলেছে? আমার এখনো কতগুলো শাড়ি পরে রয়েছে, ওগুলো পরতে পরতে বছর পেরিয়ে যাবে। তো কি হয়েছে, তাই বলে আমি নিজের ওয়াইফকে কিছু দিতে পারবো না? এরকম কথা কোনো ইতিহাসে লেখা আছে মাই ডিয়ার ওয়াইফ? দিয়েছেন ঠিক আছে, তাই বলে এতগুলো শাড়ি? আসলে আমি জানতাম না তোমার কোন রং ফেভারিট, সো বুঝতেই পারছো, তাই দুই একটা বেশি এনেছি। যদি পছন্দ না হয় বলো, তোমায় নিয়ে আবার শপিং মলে গিয়ে নিউ কালেকশন দেখিয়ে আনি। হয়েছে, আর লাগবে না। আপনি বসুন, আমি কফি আনছি। আর বাবা মায়ের ঘরে চা দিতে হবে। ঠিক আছে, কিন্তু ছাদে এসো আমার কফি নিয়ে, আর তোমার জন্য এক কাপ এনো, দুজনে বসে একটু আড্ডা দেওয়া যাবে। কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, নিয়ে আসবো। এই বলে মেঘ নিচে চলে যায়। মেহতাব ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ছাদে চলে যায়। তাদের বাড়ির আশেপাশে কোনো বিল্ডিং বা দালান নেই। তাদের বাড়ির আশেপাশে বিভিন্ন ফল ফুলের গাছ আছে, ফাঁকা মাঠ, আর কিছু দূরে অনেক সুন্দর একটি পার্ক আছে। তাদের বাড়ির ছাদ থেকে দূর দূরান্ত দেখা যায়। মেহতাব ছাদে গিয়ে ছাদের দোলনার উপর বসে পড়ে। কিছুক্ষণ পর কেউ তার চোখে হাত দিয়ে বন্ধ করে দেয়। সেভাবে হয়তো মেঘ এসেছে, তাই সে হাতটা চোখ থেকে সরিয়ে জড়িয়ে ধরতে যাবে। তখনই খেয়াল করে এটা মেঘ নয়, বরং টিনা। টিনাকে দেখে মেহতাব বলে ওঠে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? জি, এখানে আমি এমনি এসেছি। আসলে আগের দিনের জন্য আমি সরি বলতে এসেছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও, আমি ভীষণ অনুতপ্ত। ওকে, বাট দিস ইজ ইয়োর লাস্ট চান্স। এরকম বিহেভ আরেকবার করলে তুই তোমার লাস্ট চান্সও হারিয়ে ফেলবে। নাও গো ফ্রম হিয়ার। থ্যাঙ্কস আমায় ক্ষমা করে দেওয়ার জন্য, বাই। এই বলে টিনা সেখান থেকে চলে যায়। যাবার পথে মেঘের সাথে দেখা হয়। টিনা মেঘকে দেখে একটি হাসি দিয়ে চলে যায়। মেঘ তার দিকে বেশি গুরুত্ব না দিয়ে ছাদে চলে যায়। আজ ছাদ আলোয় পরিপূর্ণ। আজ পূর্ণিমা। ছাদে উঠেই মেঘ মেহতাবকে স্পষ্ট দেখতে পায়। সে কফির মগ নিয়ে একটি মগ মেহতাবের দিকে এগিয়ে দিল। মেহতাব মগটা নিয়ে মেঘকে ইশারায় বসতে বলল, তাই মেঘও দাঁড়িয়ে না থেকে মেহতাবের পাশে বসে পড়ল। মেহতাব কফির মগে একটা চুমুক দিয়ে বলল, মেঘ, তোমার তো পড়াশোনা শেষ, তো কি হতে চাও বা স্বপ্ন কি? মেহতাবের কথায় মেঘ কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, এখনো কি আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, মানে চান্স আছে? এই কথাটা বলার সময় মেঘের চোখ খুশিতে জলজল করে উঠল। মেঘের কথায় মেহতাব চাঁদের আলো মিশ্রিত একটা হাসি দিয়ে বলল, কেন পারবে না? অবশ্যই পারবে। মেহতাবের কথায় মেঘ যেন চাঁদ হাতে পেয়ে গেল। খুশিতে গদগদ হয়ে মেহতাবকে জড়িয়ে ধরল আর বলে উঠল, আই লাভ ইউ মেহতাব। এই কথা বলার পর মেঘ নিজেই থতমত খেয়ে গেল। ইতস্তত বোধ করে বলল, আসলে মুখ ফসকে বের হয়ে গেছে। মা আমায় ডেকেছিলেন ডিনার সার্ভ করার জন্য। আমি নিচে যাই, আপনিও নিচে খেতে আসুন। এই বলে মেঘ মেহতাবকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। তাড়াহুড়ো করতে গিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় হুচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গেল। সৌরভ, সিয়াম, রোফ আর সামির নিজেদের রুমে বসে কথা বলছিল। মেঘকে এভাবে নামতে দেখে তো বলে উঠল, মেঘের আবার কি হইল? দেখার বিষয় নয় কি? দেরি কিসের? এই বলে তিনজন ছাদের উদ্দেশ্যে দৌড় দিল। তা দেখে সামির উত্তেজিত হয়ে বলে উঠল, আমার জন্য কেউ ধারা বনো হাতির বংশধরের দেখবি, তগো একটারও বিয়া হইব না, হইলেও আমি তাগো ডিভোর্সের কেস লড়ম। এই বলে সামিরও ছাদের উদ্দেশ্যে দৌড় দিল। ছাদে বসে মেঘকে এভাবে ঘাবড়াতে দেখে মেহতাব একটা মুচকি হাসি দিয়ে কফিতে একটা চুমুক দিল। কফিতে চিনি দেয়া নেই, তবুও কফিটা মিষ্টি লাগছে। তা দেখে নিজের অজান্তেই হেসে দিল। সৌরভ মেহতাবের হাসি মুখ দেখে বলে উঠল, ছাদে তোকে রেখে হেসে দেবে? তো আমার দোস্তর হাসির কারণটা কি জানতে পারি? সৌরভকে দেখে মেহতাব বলল, তোদের জানানোর প্রয়োজন বোধ করছি না। এই বলে মেহতাব সৌরভের হাতে কফির মগটা দিয়ে নিচে চলে এলো। তা দেখে সিয়াম মেহতাবকে উদ্দেশ্য করে বলল, হাসিয়া গেলাম ফাঁসিয়া, জামু এখন পাশ কাটায়া। সৌরভ কফির মগে এক চুমুক দিয়ে বলে উঠল, এত তিতা কফি? মেহতাব এই কফিতে চুমুক দেওয়ার পর হাসির কারণটা কি ছিল? হ্যাঁ, তুই বাম হাত ঢুকানো কবে সারবি? যেদিন তুই টয়লেট করার পর সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবি। ছি, ওয়াক। তাই তো কই, তোর সাথে ঘুমানোর সময় তোর হাতে থেকে বজ্র পদার্থের গন্ধ আসে কই থেকে? আরে শুকবি নি। এই বলে হাতটা সিয়ামের দিকে এগিয়ে দিল। সিয়াম তা দেখে দৌড় দিল
আর রৌফ তাকে ধাওয়া শুরু করলো। তা দেখে সামির একটা দীর্ঘশ্বাস ফেলে দোলনায় বসে পড়ল। সৌরভের হাত থেকে কফির মগটা নিয়ে বলে উঠল, যার হাতে গন্ধ তার মুখ বন্ধ। এই বলে কফির মগে একটা চুমুক দিল আর থু ফেলে বলে উঠল, এই ব্ল্যাক কফির তো ব্ল্যাক আমার এত সুন্দর সাদা মনটা কাদা করে দিল। এতে তো কোনো মিষ্টুত্বর চিহ্নও নেই। আমায় ছ্যাঁকা দেওয়া ধারা বেটা, দেখবি এই কফিরও বিয়া হইব না। সামিরের পাগল পাগল কথা শুনে সৌরভ একটা শুকনো হাসি দিয়ে বলে উঠল, দোস্ত তুই ঠিক আছিস? পা থেকে গলা ঠিক আছে, মাথাটা গরম ফিল হইতেছে। ও বুঝছি, তোর খিদা লাগছে। তুই তো কোক খাইলে মাথা ঠান্ডা থাকে। আমারও মনে হয়। চল নিচে যাই ডিনার সারতে। এই বলে দুজনে নিচে খেতে চলে গেল। ভোরবেলায় সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে ঘুরতে যাবে বলে। কেউ দুলছে তো কেউ সোফায় ঘুমাচ্ছে। তখনই অরিন বেগম আর মেহতাবের দাদি মার্জা বেগম সেখানে উপস্থিত হন। অরিন বেগম সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোরা সবাই এখানে বসে দুলছিস কেন? এই ঠান্ডা ওয়েদার ঘুমানোর জন্য বেস্ট। আই এম সো স্লিপি। এই বলে হুল্লোর গ্যাংয়ের সবাই সোফায় বসে পড়ল। আমারে দেখো, বুড়া হয়েছি তবুও কেমন ফিট। তোমাকে জেনারেশন বোঝা মুশকিল। তখনই মেহতাব, মেঘ আর আহতাব অহনা নিচে চলে আসে। সবাই চলে এসেছে, শুধু মেহসান আর টিনা ছাড়া। ওরা কোথায়? খালামণি, মেহসানের কোষ্ঠকাঠিন্য হয়েছে, মিথিলা ওকে রেডি করে আনবে বলেছে, আর টিনা মেকআপ করছে। এই ছেলের কয়দিন আগে ডায়রিয়া, এখন আর এক ঝামেলা। ও যে সারাদিন কি করে জানি না বাবা, আমি ওদের নিয়ে আসি। এই বলে অরিন বেগম মেহসান আর টিনার রুমের দিকে রওনা হয়। সিমরান শাম্মীকে বলে ওঠে, এই আমাদের কথার প্রভাব মেহসানের উপর সত্যি সত্যি প্রভাব ফেলছে না তো? হলেও হতে পারে। এই বলে সাম্মী হেসে দেয়। সিমরান শাম্মীর মাথায় টোকা দেয় আর বলে ওঠে, সৌরভ ভাইয়া ঠিকই বলে, আস্ত একটা আসামি। ইয়েস আই অ্যাম। অরিন বেগম তখন মেহসান, মিথিলা আর টিনাকে নিয়ে আসে আর সবার উদ্দেশ্যে বলে ওঠে, চলো সবাই গাড়িতে গিয়ে ঘুমাবে, এখন ওঠো। অরিন বেগমের কথা মতো সবাই যার যার সুটকেস নিয়ে বাড়ির বাইরে বের হয়। সৌরভ মিথিলার উদ্দেশ্যে ফিসফিস করে বলে, জান পাখি, তোর সুটকেসটা আমি নিয়ে আমাকে দাও। সৌরভ, কেউ শুনে ফেলবে। শুনলে শুনো, কি হবে? তখন শাম্মী বলে ওঠে, ভাইয়া তোমরা কি এত কথা বলছো, গাড়িতে ওঠো। এই বলে শাম্মী গাড়িতে উঠে পড়ে। আস্তে আস্তে সবাই গাড়িতে উঠে পড়ে। অরিন বেগম, মার্জা বেগম, অহনা আর আহতাব এক গাড়িতে উঠে পড়ে, আর বাকি ছোট সদস্যরা এক গাড়িতে। এখন শুধু মেঘ, টিনা আর মেহতাব বাকি, তাই তারা কি করবে? তখন সৌরভ বলে ওঠে, এখানে কাপল আলাও না, তুই আর মেঘ বরং তোর জিপে করে আয়। ওকে, আমি আর মেঘ তাহলে জিপে করে আসছি। এই বলে মেঘ আর মেহতাব জিপে উঠে পড়ে। তখনই টিনা বলে ওঠে, আমিও বরং মেহতাবের সাথে চাই। এই বলে জিপে উঠতে যাবে, তখনই সিমরান টিনার হাত ধরে বলে ওঠে, এখানে সিঙ্গেলদের অ্যালাউ নেই, তুমি বরং আমাদের গাড়িতে ওঠো, ওখানে সিঙ্গেল অ্যালাউ আছে। সিমরানের কাজে মেহতাব সহ সবাই বেশ খুশি হয়। টিনা রাগ করে সৌরভদের গাড়িতে উঠে পড়ে। মেহতাব সিমরানকে উদ্দেশ্য করে বলে, থ্যাংক ইউ মাই সিস। নট মেনশন। তারপর সবাই গাড়িতে উঠে পড়ে। সবার গাড়ি আগে চলে যায়। মেহতাব জিপ আস্তে করে চালাতে থাকে। তা দেখে মেঘ বলে ওঠে, গাড়ি এত আস্তে চালালে আমাদের পৌঁছাতে 2 দিন লেগে যাবে। তুমি চাইলে সারা জীবন এই গাড়িতেই কাটিয়ে দেব। আপনার থেকে এটা আশা করা বাকি ছিল। মেঘের কথার প্রতি উত্তরে মেহতাব একটা হাসি দিয়ে গাড়িটা থামিয়ে দিল। গাড়ি থামালেন কেন? মেঘের কথার কোনো জবাব না দিয়ে মেঘ নিজের ব্ল্যাক জ্যাকেটটা খুলে মেঘের হাতে দিয়ে বলল, এটা পরে নাও, গাড়ি জোরে চালালে ঠান্ডা লাগবে। মেঘ মেহতাবকে জ্যাকেটটা ফেরত দিয়ে বলল, আমার ঠান্ডা লাগবে না, আপনি পরে নিন, আমার ঠান্ডা সহ্য করার ক্ষমতা আছে। অ্যাজ ইউ উইশ। এই বলে মেহতাব গাড়ি স্টার্ট দিল আর স্পিড বাড়িয়ে দিল। এর কারণে মেঘের খুব ঠান্ডা লাগা শুরু করলো। মেঘ মেহতাবের থেকে জ্যাকেটটা নিয়ে নিজে পরে নিল আর বলল, আমি আমার কথা ফিরিয়ে নিলাম। মেঘের কাণ্ড দেখে মেহতাব মুচকি একটা হাসি দিল আর জিপ চালানোতে মনোযোগ দিল। বেশ অনেকটা পথ চলার পর
মেহতাব লুকিং মিররে মেঘের দিকে তাকালো। সে জিপের জানালার পাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মেহতাব গাড়িটা ব্রেক করে এক সাইডে পার্ক করলো আর মেঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে ঘুমে মগ্ন হয়ে আছে। একজোড়া চোখ যে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তার সেদিকে কোনো খেয়াল নেই। মেহতাব মেঘের মুখে পড়ে থাকা চুলগুলো পরম যত্নে সরিয়ে দিল। তারপর মেঘের মাথা তার ঘাড়ে রেখে তার বাম হাত মেঘের কোমরে রেখে গাড়ি চালানো শুরু করলো। সৌরভদের গাড়িতে সবাই বেশ মজা করছিল, শুধু টিনা বাদে। তা গাড়ির সবাই লক্ষ্য করছিল। তারা টিনাকে সহ্য করতে পারলেও তাদের মেহতাব আর মেঘের ভালোর জন্য টিনাকে বোঝানো উচিত। সবাই তাদের মেসেঞ্জার গ্রুপে এ নিয়ে আলোচনা করছিল। সবশেষে মিথিলা কোনো কিছু না ভেবে টিনার উদ্দেশ্যে বলা শুরু করলো। টিনা, আমি জানি তুমি মেহতাব ভাইয়াকে ভীষণ ভালোবাসো। এটা ঠিক, তোমার সাথে আমাদের অত মেলামেশা নেই, কিন্তু তার মানে এই নয় আমরা তোমাকে অপছন্দ করি। দেখো, মেহতাব ভাইয়া আর মেঘ ভাবি নতুন বিয়ে করেছে, তাদের মধ্যে অশান্তি হোক তা কেউই আমরা চাই না। তুমি মেহতাব ভাইয়াকে সত্যি ভালোবাসো সেটা আমরা কেউই অবিশ্বাস করি না। তুমি যদি মেহতাব ভাইয়াকে সত্যিকারের এক বিন্দু ভালোবেসে থাকো তাহলে তুমি তাদের মধ্যে কোনো ঝামেলা ক্রিয়েট করবে না। আমি তোমাকে হুমকি দিচ্ছি না, এটা আমার অনুরোধ। প্রকৃত ভালোবাসা এটাই, সে ভালোবাসায় তুমি তোমার ভালোবাসার মানুষকে না পেলেও তার খুশিতে খুশি থাকবে, তার দুঃখে কষ্ট পাবে। তুমি হয়তো আরও ভালো কিছু ডিজার্ভ করো, তুমিও একদিন তোমার মনের মানুষ পেয়ে যাবে। সবসময় তোমাকে ভালোবাসবে, তোমার পাশে থাকবে, তোমার অনুভূতি বোঝার চেষ্টা করবে, তোমার সুখে দুঃখের সাথী হবে, নিজের সবটুকু দিয়ে তোমাকে আগলে রাখবে। আমি চাই তুমি তাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাও, আর আমরা সবাই তোমার পাশে আছি। মিথিলার এতগুলো কথা শোনার পর সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌরভ সামিরকে একটা চিমটি কেটে বলে উঠল, আমি স্বপ্ন দেখছি না তো? আও ভাই, তুই আমারে মারবি নাকি? আমি এখনো কারো হাসির কারণ হইতে পারি নাই, অন্তত কারো দুঃখের কারণ হতে চাই। ভাই, আমি এটা বুঝতেছি না, মিথিলারে কোনো রোমান্টিক শাকচুনি ধরলো নাকি? মুখ সামলা শিয়াম, নাইলে এতিমখানায় দিয়াম। দোস্ত, তোর বাজে কবিতার থেকে ওই জায়গা হাজার গুণ ভালো। ভাইয়েরা বোনেরা, মিথু আপু কোনো রোমান্টিক রোগে আক্রান্ত হয়েছে। তাই হবে হয়তো। যাই হোক, মিথিলা পর রোমান্টিক অসম্ভব। ওরে আমরা ছোটবেলা থেকেই দেখে আসতেছি, এই প্রথম ও কোনো বাসন দিল, তাও আবার ভালোবাসা নিয়ে। সবাই হাততালি দাও। এই বলে সবাই মিথিলার উদ্দেশ্যে হাততালি দিল। টিনাও মিথিলাকে জড়িয়ে ধরল। টিনা যেমনই হোক, সে মেহতাবকে মন থেকে ভালোবেসেছে। সে এটা মানতে পারেনি। মেহতাবকে সে নিজের করে পাবে না। সে কিছুক্ষণ আগেও মেঘের ক্ষতি চাইত, কিন্তু মেঘ যদি মেহতাবের জীবনে নাও থাকতো তবুও মেহতাব তাকে ভালোবাসত না। ভালোবাসা জোর করে আদায় করা যায় না, ভালোবাসা অর্জন করতে হয়, এটা টিনা বুঝে গেছে। সে আর মেহতাব আর মেঘের মাঝে কাটা হয়ে থাকবে না, তাদের এক করতে হেল্প করবে। এই ভেবে সে একটা প্রশান্তির হাসি দিল আর বলল, থ্যাংক ইউ মিথিলা, আমি আমার বেস্ট দিব মেহতাব আর মেঘকে এক করতে, আই প্রমিস। এই কথা শুনে সবাই টিনার উদ্দেশ্যে হাততালি দিয়ে বলে উঠল, তো হুল্লোর গ্যাংয়ের নিউ মেম্বার টিনা খান। এই বলে সবাই হইচই আনন্দ ফুর্তি করতে করতে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। মার্জা বেগমরা গন্তব্যস্থলে পৌঁছে সবার জন্য অপেক্ষা করছিল। আস্তে আস্তে সৌরভ আর মেহতাবদের গাড়ি এসে উপস্থিত হলো। তখনই মেঘের ঘুম ভেঙে গেল। সে নিজের মাথা কারো ঘাড়ে আর কোমরে কারো হাতের স্পর্শ পেতেই এক ঝটকায় উঠে পড়ল। সে কিছু না বলেই গাড়ি থেকে নামার চেষ্টা করতেই মেহতাবের হাত ঘড়ির সাথে তার শাড়ির আঁচল আটকে গেল। সেটা দেখে মেঘ পিছনে মেহতাবের দিকে না তাকিয়েই ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তা দেখে মেহতাব মেঘকে উদ্দেশ্য করে বলে উঠল, এত লজ্জার কি আছে? আমি তো শুধু তোমার কোমর টাচ করেছি, তাও আবার শাড়ির উপর দিয়ে। এই কথা পেছন থেকে সৌরভদের গ্যাংরা শুনতে পেল। তারা তড়িঘড়ি করে গাড়ির পেছন থেকে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করতে লাগলো। মেহতাব তাদের দেখতে পেয়ে বলল, এখানে কোনো রোমান্টিক সিনের শুটিং হচ্ছে না, তোরা সামনে আয়। এই কথা শুনে সবাই না শোনার ভান করে মার্জা বেগমের কাছে চলে গেল। সৌরভ বলে উঠল, কি চোখ রে বাবা! ঠিক পুরো অ্যানাকোন্ডা চোখ। আমি শুনেছি সাপের নাকি চোখ থাকে না। আরে গাধা, আমরা অ্যানাকোন্ডার কথা বলছি, সাপের না। অ্যানাকোন্ডাও সাপ। আর হ্যাঁ, আমি গাধি হতে পারি কিন্তু গাধা না।
এই কথা শুনে সৌরভ ঠাট্টা করে বলে উঠল,